পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জুলাইয়ের নৃশংসতার প্রতিবেদন দেবে জাতিসংঘ। নিশিরাতের ভোট নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। আওতায় থাকছে তৎকালীন নির্বাচনী কর্মকর্তা, জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনী। হাসিনা কাদেরের নামে গণহত্যার মামলা করে আপোষ মীমাংসা, আসামি পাল্টে ফের বাণিজ্য। রহমান মালের ধরা পড়ে আত্মগোপনে। স্থায়ী অন্ধত্বের হুমকিতে জুলাই আগস্টের চোখে গুলিবিদ্ধরা, অনেকে পাননি সহায়তা। চিকিৎসা দিতে নানা প্রতিবন্ধকতায় চিকিৎসকরা। অনিয়মের মহোৎসব চলছে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে। পাল্টাপাল্টি দোষারোপের দায় মুক্তির চেষ্টা, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কর্তৃপক্ষের। অভিবাসীর ঢল ঠেকাতে মরিয়া নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ, বিপাকে আটকে পড়া মানুষ। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্স। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গড়ে $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এ সময় অর্থ পুনরুদ্ধার উদ্যোগকে সমর্থন জানিয়ে IMF এর সহায়তা নেয়ার পরামর্শ দেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানান, জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত জানব। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠরা শুধু দেশের ব্যাংক খাত থেকে প্রায় $17 বিলিয়ন পাচার করেছে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বছরে গড়ে $16 বিলিয়ন সরানো হয়েছে। এ সময় অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে IMF এর সহায়তা নেবার পরামর্শ দেন লাগার্দে। এদিন বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে বৈঠকেও একই সহায়তা চান প্রধান উপদেষ্টা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের নানা প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় পরিবর্তিত বাংলাদেশে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন থাই প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তুর্ক জানান, জুলাই আগস্ট নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানেও তার সমাধান চান প্রধান উপদেষ্টা। ফোরামের জলবায়ু ও প্রকৃতি বিষয়ে অধিবেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় খেলাধুলা শুধু বিনোদন হিসেবে না দেখে সামাজিক শক্তিকে সামাজিক ব্যবসায় কাজে লাগানোর দর্শন ও অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। সভার ফাঁকে ফিফা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। নারী ফুটবলকে সহায়তা দিতে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানান ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনিও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। 2018 সালে নিশিরাতের ভোটের সঙ্গে জড়িত জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছে সংস্থাটি। এছাড়া সালমান এফ রহমানের টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে আটক করেছে দুদক। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ভোট ডাকাতি, নিশি ভোট সহ নানা অভিযোগে দুষ্ট 2018 সালের নির্বাচন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হয় সেই বিতর্কিত নির্বাচন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। এসব অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে
সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৩৫টি ব্যাংক হিসাবে ১৩৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল তার স্ত্রী সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। কাজী আবু মাহমুদ ফয়সাল বগুড়া সরকারি কর্মচারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর সংক্রান্ত মানি লন্ডারিং অপরাধ করায় তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আর সকালে সালমান এফ রহমানের ১০০০ কোটি টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে দুদক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বুধবার বরিশালে ভোটার তালিকা হালনাগাদে নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ইসি মাসুদ বলেন, এতদিন মানুষের মধ্যে অনীহা ও ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইসি। দেশ জুড়ে ৩৫,০০০ তথ্য সংগ্রহণকারী হালনাগাদে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন চায় বিএনপি। নেতারা বলছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সরকারকে দ্রুত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতান্ত্রিক সরকার এখনো না আসায় সবকিছু স্বাভাবিক অবস্থা ফেরা কঠিন হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন নেতারা। সাইফুর রিপনের প্রতিবেদন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজু কমিটির বৈঠকে অংশ নেয় খেলাফত মজলিস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০২৫ সালেই জাতীয় নির্বাচনের দাবি জানান খেলাফত মজলিস নেতারা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আমরা বিশ্বাস করি এই সরকার, তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করবে। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই।
কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাশ করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বললে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। জনগণের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে রাজনীতি ভুল পথে যাবে, সেই সঙ্গে পতিত ফ্যাসিস্টের ফিরে আসার পথ খুলে যাবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে গণহত্যা অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে এই আদেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশ থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে তদন্তে ব্যাঘাত ঘটছে। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। গেল ১৬ বছরে ঘটা গুম, হত্যা, অপহরণ সহ নানা অপকর্মের নকশাবিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত তিনি। কারাগারে বসে ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ এবং খালাসের আবেদন করেন তিনি। বুধবার তার করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল, সেই সঙ্গে খালাস চেয়ে আবেদনও খারিজ করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন চ্যালেঞ্জ করতে হাইকোর্টে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি করার কোনো সুযোগ নেই। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। আর উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন জিয়াউল আহসানের আইনজীবী। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজকে ব্যাহত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের নামে করা মামলায় আপোষ মীমাংসা করেছেন রহমান মাল নামে এক মামলার আসামি। মামলা প্রত্যাহার করে শুধু কয়েকজন আসামি পাল্টে একই ঘটনায় আবারও মামলা করেছেন রহমান মাল। মামলা বাণিজ্য করতে নিজের ও নিহত ব্যক্তির মিথ্যা তথ্য ব্যবহার করেছেন তিনি। বিষয়টি নিয়ে দেশ টিভি অনুসন্ধান শুরু করলে আত্মগোপনে যায় প্রতারক রহমান মাল। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত জানব। মামলাবাজ রহমান মাল, হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ নেতাদের সাথে জড়িয়ে 187 জনের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় গত বছর 20 নভেম্বর হত্যা মামলা দায়ের করেছে সে। তবে 10 দিনের মাথায় মামলা প্রত্যাহারে আদালতে জবানবন্দি দেয় রহমান। হত্যা মামলার আসামিদের সাথে আপোষ মীমাংসা হয়েছে, তাই আসামিদের খালাসে আপত্তি নেই তার। 1 ডিসেম্বর আদালত তার মামলা প্রত্যাহারের অনুমতি দিলে একই দিনে একই ঘটনায় আবারও একই মামলা দায়ের করে রহমান। তাহলে কেন প্রত্যাহার? দুটি মামলা ঘাটাঘাটি করে দেখা যায় শুধুমাত্র 5 জনকে আসামি তালিকা থেকে বাদ দিয়ে নতুন করে 5 জনের নাম ঢুকানো হয়েছে নতুন মামলায়। বিষয়টি জানতে রহমান মালের বর্তমান ঠিকানা সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ এলাকায় আমরা। তবে রহমান মাল নামের কারো অস্তিত্ব নেই এখানে। কিন্তু আমাদের এই পাড়ার ভিতরে রহমান নামে কেউ নেই। সাতারকুল তো এই সব জায়গায় সাতারকুল না, কিন্তু লিখছে হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ সংলগ্ন। মেডিকেল তো এটাই, হ্যাঁ, তার সংলগ্ন তো এইটাই মনে হয় বাসা বাড়ি। মেডিকেল তো এটাই। আপনাদের এই ফ্ল্যাটের মধ্যে কি রহমান মাল নামে কেউ আছে? না, তার ফ্ল্যাট নাম্বার থাকতো।
এবার মামলার বিবরণীতে দেয়া জুলাই বিপ্লবে নিহত ব্যক্তি আলামিনের ঠিকানা রামপুরার উলন রোডে ৮৩ নং বাড়িতে আমরা। সেখানেও আলামিন নামের নেই কারো অস্তিত্ব। কিন্তু এই আলামিন এখানে থাকে না। আলামিন নামের কোনো মানুষ এখানে থাকে না। আলামিন নামে আমাদের পরিচিত কেউ নাই। তাহলে কিভাবে, কিসের ভিত্তিতে এ মামলা জানতে আদালতে আইনজীবীর মুখোমুখি দেশ টিভি টিম। তিনি নিজেও মামলাবাজ রহমান মালকে এখন খুঁজে পাচ্ছেন না। এটা বাদী যেরকম করেছেন সেরকমই তো আসলে আমরা বলতে, আমি তো তার জাস্ট একটা লয়ার, আমার কাছে সপ্তাহ দুয়েক পর্যন্ত খোঁজ নেই, তবে বাংলাদেশ তো কোনো না কোনো সময় পাওয়া যাবেই। আবার মামলায় দেয়া স্থায়ী ঠিকানা শরীয়তপুরের ডামুড্ডা গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মিথ্যা মামলা আর মানুষের সাথে প্রতারণাই রহমান মালের একমাত্র কাজ, বলছে স্ত্রী সহ এলাকাবাসী। উনি এখন ওয়ারেন্টের আসামি, উনি এই ধরনের প্রতারক এবং এই ধরনের কাজ করে চলে। প্রতারণার অভিযোগে এলাকাবাসীর করা একাধিক মামলারও আসামি রহমান মাল। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্থায়ী অন্ধত্ব নিয়ে পরিবারের বোঝা হতে বসেছে জুলাই আগস্টে চোখে গুলিবিদ্ধরা। নানা হাসপাতাল ঘুরে চিকিৎসা নিয়ে পথে বসেছেন অনেকেই, পাননি সরকারি কোনো সহায়তা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকরা বলেছেন, পদে পদে হুমকি আর ভয় নিয়ে চিকিৎসা দিতে হয়েছে তাদের। বুলেটের আঘাত মারাত্মক হওয়ায় আলো ফেরানো সম্ভব হয়নি অনেকেরই। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানব। চোখের ভিতরে হওয়া দগদগে ক্ষত দেখাচ্ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী সাইফুল ইসলাম। ১৯ জুলাই পুলিশের গুলি বিদ্ধ করে দুই চোখেই। এক চোখের আলো হারিয়ে এখন শঙ্কায় অন্য চোখের দৃষ্টি হারানোর। কয়েক দফা চিকিৎসার পরেও কোনো আশা দেখাতে পারেননি চিকিৎসকরা। মানুষ দেখছে গুলি করছে, কেউ যদি মনে করেন আন্দোলন নাই হাত তুলে ওরা পার হয়ে যাইতে নিছে, তাদেরকেও গুলি করছে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি বগুড়ার মুস্তফা মণ্ডল। তাজা বুলেটের আঘাতে তুলে ফেলতে হয় পুরো চোখ। প্রাইভেট ক্লিনিকে চোখ করতে বা আমার অনেক টাকা চলে গেছে, প্রায় ৪ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। চোখে গুলিবিদ্ধদের চিকিৎসা নিতে পথে পথে সম্মুখীন হতে হয়েছে নানা বাধার। স্বৈরাচার পতন হলেও উন্নত চিকিৎসা না পাওয়ার হতাশা গ্রাস করছে আহতদের। স্থায়ী অন্ধত্বের কারণে পরিবারের কাছেও হচ্ছেন বোঝা। জুলাই ফাউন্ডেশন থেকে একটা টাকা পেয়েছি, ১,৭০,০০০ টাকা। এর আগে দিয়ে আমি ৩% জায়গা বিক্রি করে আমি ট্রিটমেন্ট নিতেছি। আগস্টে হওয়ার পর ওনারা আমাকে বলে যে আমার এই চোখ উঠায় ফেলতে হবে, আমার কোনো চিকিৎসা নেই। আমি রাজি হই না উঠানোর জন্য। আমি ফ্যামিলির বড় ছেলে হওয়ায় চাকরিতে না থাকার কারণে দেখা গেছে পরিবারে খুব একটা অভাব চলে আসছে। অধিকাংশ রোগীর চোখেই পাওয়া যায় মেটালিক প্লেটের সঙ্গে তাজা বুলেটও। শত শত রোগীর চোখ থেকে পড়া রক্তে লাল হয় হাসপাতালের করিডোর। একই সঙ্গে আহত রোগীদের চিকিৎসা দিতে নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে চিকিৎসকদেরও। আমাদের সর্বস্ব দিয়ে ওনাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, একটি গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর কিছু লোক আমাদেরকে বাধা প্রদান করতে চেয়েছে, এমনকি তারা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্টও দিয়েছে। জুলাই আগস্টে কয়েক হাজার অপারেশন করেন হাসপাতালটির চিকিৎসকরা। প্রতিদিন 12টি ওটিতে 24 ঘন্টা অপারেশন চলেছে হাসপাতালটিতে। এত বিপুল রোগের চাপ চিকিৎসক জীবনে দেখেননি বলে জানান হাসপাতাল পরিচালক। এত বেশি পরিমাণে রোগী অল্প সময়ের মধ্যে হাসপাতালে এসেছিল বলে আমার কোনো অভিজ্ঞতা থেকে আমি কখনো দেখি নাই। তো আমাদের 10টা টেবিলে অপারেশন হয়, রাউন্ড দ্য ক্লক অপারেশন হয়। কোনো চিকিৎসক তাদের 72 আওয়ার্স হাসপাতালে অবস্থান করে। তবে উন্নত চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি বলে দাবি পরিচালকের। সব চিকিৎসায় আমরা এখানে চলমান রেখেছি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে 5টি চেয়ার মেরামতে খরচ হয়েছে 62,000 টাকা। কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামতে খরচ আরও 58,000 টাকা। শুধু অস্বাভাবিক ব্যয় নয়, শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং ব্যক্তিগত ব্যাংক হিসাবে লেনদেনের অভিযোগও পাওয়া গেছে। তবে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি, আর বিষয়টি অধিকতর তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরী রিপোর্টে বিস্তারিত জানব। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট নিয়ে অনিয়ম অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ সামনে এসেছে।
মাত্র 5টি চেয়ার ও কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে ইনস্ট্রাক্টর নিজে বাঁচতে শিক্ষার্থীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরীক্ষা হচ্ছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5,000। এখন আমরা তো জানতাম না, ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। 10,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফিরছে মাথাপিছু অতিরিক্ত 2 থেকে 4,000 টাকা বেশি আদায় করার অভিযোগ উঠেছে। অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেন হওয়ার কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। এমন বিষয়ে আর কি আমরা তথ্য প্রমাণ পেলাম যেটা আসলে নজিরবিহীন সারা বাংলাদেশে। এখানে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে যে অর্থ লেনদেন, এটা একটা বড় মাত্রায় অর্থ লেনদেন এবং হচ্ছে আপনার এই স্টুডেন্টরা যারা ভর্তি হয় তাদেরকে অতিরিক্ত যে সরকার যে নির্ধারিত ফি তার থেকে আরো 3 গুণ বেশি অর্থ নিয়ে আর কি তাদেরকে ভর্তি করা হয়। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে হতবাক স্থানীয়রা। অনিয়ম খতিয়ে দেখার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও। স্টুডেন্টসরা এখানে ভর্তি হয়, তাদের কাছ থেকে প্রয়োজনের বা সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নিচ্ছেন এবং এই টাকাটা আসলে কোথায় ব্যয় করছেন সেটার কোনো আসলে নির্ধারিত হদিশ সীমানা পাওয়া যাচ্ছিল না। এই মর্মে আমি একটা অভিযোগ পেয়েছিলাম। এদিকে একে অপরকে দোষারোপ করে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু আমি তো রিপেয়ার করলাম অনেকগুলা চেয়ার, তো ওকে 5টা চেয়ার দিয়ে কিভাবে আপনি বিল করে নেন? ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। তবে অনিয়মের সুষ্ঠু তদন্তের আশ্বাস চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের। অবশ্যই তদন্ত হইতে পারে, তবে যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে 75 জন শিক্ষার্থী লেখাপড়া করছেন এই নার্সিং ইনস্টিটিউটে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে এক প্রভাবশালী কলেজ অধ্যক্ষের কাছে জিম্মি সাধারণ মানুষ। নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকলেও পদটি বাগিয়েছেন তিনি। স্থানীয়দের কাছ থেকে জমি ও টাকা নিয়েও দেননি চাকরি। আদালতের রায় উপেক্ষা করে ক্ষমতার পালা বদলে নিজের রং পাল্টে 24 বছর ধরে রেখেছেন চেয়ার। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান আলী পিয়ন পদে নিয়োগ পেতে নওপাড়া কলেজের নামে লিখে দিয়েছিলেন 10 কাঠা জমি ও অধ্যক্ষকে দিয়েছেন স্ত্রীর গয়না বিক্রির 1.5 লাখ টাকা। চাকরি হয়নি, 15 বছরের শ্রম বৃথা। মানসিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ওসমান। এখন তার মা, স্ত্রী ও 2 সন্তানের সংসার চলছে অর্থকষ্টে। পরে আবার 1.5 লাখ টাকা দিল, দিয়ে বেতন কিছু হইল না, বউয়ের গয়না বেশি টাকা দিল, বাবার বেতন টাকা দিল, দিয়ে বেতন না হাতে চিনতে পাগল মরে গেছে। 1.5 লাখ টাকা দিলে আমি বেতন করে দিব, তখন 1.5 লাখ টাকা দিনু, দেওয়ার পর কোনো বেতন টেতন কিচ্ছু হয়নি। সনগরম করতে করতে ওই পাগলা হয়ে গেল, যা মেলা কষ্ট করে মরে গেছে, খালি কলেজ করে। আমরা এখন কষ্ট করে চলে খাই। শুধু ওসমান নন, নওপাড়া মহাবিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির জন্য জমি ও নগদ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন অনেকেই। চাকরি না পেয়ে আদালতে মামলা সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি প্রতিকার। চাকরির জন্য আমার 1 বিঘা জমি দেওয়া হয়েছে। ওই সময় সর্বপ্রথম আমার জমির উপর এখনো দণ্ডায়মান আছে। সে প্রতারণা করে আমার কাছ থেকে আরও টাকা চাই। আমাকে ভুল কাগজপত্র দেখে বোর্ডও করছে, কিন্তু বোর্ডে আমাকে টাকা নেই। আমি নওপাড়া কলেজে কেরানি পদে চাকুরির জন্য 17 শতক জমি দান করেছি। এই কলেজে প্রিন্সিপাল হিসেবে বসে এই গ্রামের কাউকেই চাকরি দেয়নি। কমিটি করা লাগে না, ওই সেই সময় মনে করেন যে বিভাগে খালি ওই আওয়ামী লীগের লোকজন দিয়ে কলেজ চালাছে। আমাকে কলেজে নিয়োগ দেয়, নিয়োগ বাবদে আমরা টাকা পয়সা দিই কলেজে। এ পর্যন্ত আমার কোনো বিল করে নাই। অর্থ আত্মসাৎই নয়, প্রশ্ন আছে হোসেন আলীর অধ্যক্ষ পদের বৈধতা নিয়েও। 3য় বিভাগে পাশ করেও রাজনৈতিক প্রভাবে 24 বছর দখলে রেখেছেন কলেজটির অধ্যক্ষ পদ। আদালতের নির্দেশও তাকে সরাতে পারেনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে কেউ কোনো অভিযোগ দাবি করে নাই বা কেউ মৌখিক ভাবেও কখনো আমাকে জানায়নি। তবে যদি আপনারা কেউ আমার কাছে জানায় বা বিষয়টা, আমি সেটা তদন্ত করে দেখব। হোসেন আলীর দাবি, তিনি কোনো নিয়োগ দেননি, টাকাও নেননি। আগের অধ্যক্ষের সময় নেওয়া হয়েছে জমি, যার দায় তার নয়। কোনো নিয়োগে আমি দিইনি, টাকা পয়সা তো প্রশ্নই ওঠে না। তারা জমি দিয়েছে, সে জমি তো আগে, আমার তো 2000 সালের পরে তো কোনো জমি দেওয়া নাই। আমার সময় কোনো নিয়োগই হয়নি, সব নিয়োগ হচ্ছে আগে। তারা দিয়েছে, তারা কিভাবে দিয়েছে তারাই ভালো জানে। ক্ষমতার পালা বদলে নিজের রং বদলানো হোসেন আলীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনে শুরু হয়েছে কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা। আয় বন্ধ থাকায় বিপাকে কয়েক হাজার জেলে ও ব্যবসায়ীরা। অনেকের অভিযোগ, এই সময়ও অর্থের বিনিময়ে কাঁকড়া ধরার সুযোগ করে দেয় বনরক্ষীরা। আর বন বিভাগ বলছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকর্মী এস সোহানের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্টে বিস্তারিত জানব। প্রজনন বৃদ্ধির জন্য সুন্দরবন এলাকায় কাঁকড়া আহরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গত 25 ডিসেম্বর শুরু হয় এই নিষেধাজ্ঞা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে জেলেদের সব ধরনের পারমিট বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা শুরু হয় বেকার হয়ে পড়েছেন সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের কয়েক হাজার জেলে। এই সময় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান কাঁকড়া জেলেরা। তাই এই যে দিনটা যে সময় বন্ধ করে সে সময় তো আমাদের একটু খুব কষ্টে দিনকাল চলে। এখন যদি সরকার আমাকে জন্য এই দিনের জন্য যদি কোনো ব্যবস্থা করে তাহলে আমাকে একটু শান্তি হয়। এই 6 মাস যখন বন্ধ থাকে তখন আমাদের সংসার জীবিকা নির্ভর করতে খুব কষ্ট হয়। বাজারে কাঁকড়া ধরতে যায় সেই হয়তো দেখা যাচ্ছে দিনে 2, 4, 500,000 টাকা হয়, আর যখন না হয় বন্ধ করে দেয় সেটা আমাকে খাওয়ার কোনো উপায় থাকে না। এদিকে প্রকৃত জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে অসাধু বনরক্ষীরা অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন কাঁকড়া আহরণে। বর্তমানে কাড়ার ফার বন্ধ, আমরা গাঙ্গে যাতে পারতেছি না। অন্য মানুষের ফরেস্টের টাকা পয়সা দিয়ে ঘুষ গাড়ি দিয়ে তারা অন্যভাবে তারা ধরতে যান। আমরা তো সেরকম টাকা পয়সা আমাকে ধরে নেই, আমরা যাতে পারতেছি না। টাকা বন্ধের সময় ঋণ দেনাই খাই, পরবর্তী আস্তে আস্তে আমরা শোধেই যাই। অনৈতিক সুবিধা প্রদানকারী ও গ্রহণকারী উভয়কে আইনের আওতায় আনা হবে বলে জানায় বন বিভাগ। কেউ যদি কোনো অসাধু উপায়ে যদি কাঁকড়া ধরার পারমিশন দিয়ে থাকে বা অবৈধ উপায়ে কাঁকড়া ধরার কোনো সুযোগ করে দিয়ে থাকে, যে দিবে এবং যে নিবে দুজনকে আমরা ধরতে পারলে দুজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সুন্দরবন পূর্ব বন বিভাগ ও পশ্চিম বন বিভাগের 4টি রেঞ্জে প্রতি বছর 18 থেকে 19 হাজার জেলে বন বিভাগের অনুমতি নিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করে থাকেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌসুমের শুরুতে প্রতিকূল আবহাওয়ায় জামালপুরের চরাঞ্চলে টমেটোর ফলনে বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি বাজারে দাম কম থাকা উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাননি তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। সহকর্মী মোহাম্মদ ইমরান মাহমুদের তথ্য ছবিতে সালমা জাহানের আরও একটি রিপোর্ট। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে টমেটো চাষ করেছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে প্রথম ধাপের টমেটোর ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। আর দ্বিতীয় ধাপের ফলনও আশানুরূপ নয় বলে জানান সদর উপজেলার প্রান্তিক কৃষকরা। গেল বছর বিঘা প্রতি 60 থেকে 70 মণ টমেটো আবাদ হয়। এদিকে চলতি বছরে বিঘা প্রতি 40 থেকে 50 মণ টমেটো চাষ হয়। একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে বাজারে টমেটোর দাম কম, ফলে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় দিন পার করছেন শত শত কৃষক। 1 লাখ টাকা খরচের পিছনে আমরা প্রতিবার যা আয় করি প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এরকম থাকে, কিন্তু প্রতি বছরের তুলনায় এবার আমাদের একটু লসের দিকে। এবার খরচ উঠবো না উঠবো কোনো নাই, শিওর নাই। সন্ধ্যা 60-70 হাজার টাকা খরচ করছি। আর 5 বার করে গুঞ্জাইছি, সারা এটা করে সারা 5 টাকা। সার বিষের দাম অনেক বেশি, বাজার একবারে খুব খারাপ। কোন দেশে টমেটো প্রচার হইতেছে না, এই জন্য আমরা টমেটোর দাম পাইতেছি না। প্রান্তিক কৃষকদের অভিযোগ, টমেটোর ফলন নিয়ে নানা সমস্যা হলেও কোনো সহায়তা করেনি কৃষি বিভাগ। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। একটা ফোলা বানে ধরছিল, এই ফোলা বানটা ছাড়াইতে পারি নাই আমরা। আর যাই হোক, আমরা টাকা পয়সা ডাইলে এখন যাই টাল বান্ধাইছি, কিন্তু বাজারে এখন দাম কম টমেটোর। পরামর্শ নিতে পারতাই না, এই জন্য এই অবস্থা। রোগের বালায় সমস্যার সম্মুখীন হয়, তো সেটাও আমরা পাশে থেকে আমরা সর্বাত্মক কৃষি বিভাগের কর্মকর্তারা যারা আছে আমরা সর্বক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জামালপুরের টমেটো চাষ হয়েছে 1530 হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় 1250 হেক্টর জমিতে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চান চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।